তো এতদিন পর মানে আমরা অ্যারে অনেকটা প্রবলেম সলভ করেছিলাম। এটা হচ্ছে অ্যারে পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স, মানে পাস বাই ভ্যালু আর পাস বাই রেফারেন্স এই দুটো আসলে কি জিনিস, এটা নিয়ে আমি হালকা পাতলা একটু কথা বলি, একটু আপনারা রেসপন্স করিয়েন। তো মনে করেন আমরা ভ্যালু কিরকম করে আমরা স্টোর করি একটা ভ্যারিয়েবলের মধ্যে, ইন্ট a ইকুয়াল 5, তারপর আমি দিলাম ইন্ট b ইকুয়াল a। তাহলে b এর মধ্যে আসলে আমরা কি করছি, b এর মধ্যে এর যে ভ্যালুটা, এর ভ্যালু কত 5 ছিল, এর ভ্যালুটাকে আমি b এর মধ্যে পাস করছি না, এর ভ্যালুটা b এর মধ্যে পাস করে দিচ্ছি, মানে বসাই দিচ্ছি। তো এই জিনিসটাকে আসলে বলা হয় পাস বাই ভ্যালু। এটা আমরা অলরেডি জানি যে একটা ভ্যারিয়েবল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে রাইট সাইডে যদি কোনো ভ্যালু দেই ওটা এখানে পাস হয়ে যায়, সেখানে একটা ভ্যালু পাস করছি। ঠিক আছে, এটা বুঝলাম যে আমরা একটা নর্মালি একটা ভ্যারিয়েবল দিলাম, একটা ভ্যালু এখানে পাস করে দিলাম। এখন এখানে আমার এটা ভ্যারিয়েবল না হয়ে আমার যদি অ্যারে হতো তাহলে জিনিসটা কিভাবে হতো, আমি একটা অ্যারে লিখি ইন্ট অ্যারে 1 ইকুয়াল 1 2 3 4। সো আমি যখন মনে করেন একটা অ্যারে এভাবে ইনিশিয়ালাইজ করলাম বা ডিক্লেয়ার যেটাই করি না কেন, এই ভ্যারিয়েবলটার মধ্যে আসলে কি স্টোর থাকে আমি কিন্তু ক্লাসে বলেছি, একটু কেউ বলতে পারবেন ভ্যারিয়েবলের মধ্যে আসলে কি স্টোর থাকে? একটু রেসপন্ড করেন। আমরা যখন লোকেশন স্টোর থাকে, সো আমাদের একটা মেমোরি লোকেশন এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকে। সো মনে করেন আমি এখানে মেমোরি লোকেশনের ব্যাপারে নাম্বার দিয়ে না বলে আমি বললাম হচ্ছে ARR হচ্ছে মনে করেন বনানী, আমি এখানে দিলাম হচ্ছে বনানী। এখন এরপরে আমি যদি এখন বলি আরেকটা অ্যারে আমি ক্রিয়েট করি ARR2, ARR2 অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে যদি আমি লিখি ARR1, তখন কি হবে, এই লেফট সাইডে কিন্তু আমরা আগে দেখবো না, আগে আমরা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটর যদি থাকে আগে রাইট সাইডে দেখবো। সো রাইট সাইডে এবার কি কোনো ভ্যালু আছে, এই যে এরকম মানে কোনো ইন্টিজার ডাবল বা স্ট্রিং কোনো ভ্যালু কিন্তু নেই, কি আছে একটা অ্যারের অ্যাড্রেস আছে। সো এই ARR1 এর মধ্যে কি স্টোর করা আছে, একটা লোকেশন বা অ্যাড্রেস আছে। কি লোকেশন, এখানে মেইনলি বনানী আছে অ্যারে 1 এর মধ্যে। সো অ্যারে 1 এর মধ্যে আমার আছে হচ্ছে বনানী। তাহলে কি হবে, এই অ্যারে 1 এর যে অ্যাড্রেসটা মেইনলি বনানী, ওটা আমার অ্যারে 2 এর মধ্যে স্টোর হবে। সো অ্যারে 1 এর অ্যাড্রেসও বনানী, অ্যারে 2 এর অ্যাড্রেসও বনানী। তো যখন আমরা অ্যাড্রেস বলতে আসলে কিভাবে এই জিনিসটা দেখায়, মনে করেন আমার মেমোরির মধ্যে এটা হচ্ছে আমার অ্যারেটা, আমরা বলছি যে এতটুকু লোকেশন আমার এখানে হচ্ছে বনানী, বনানী এখানে এটা আমার বনানী। সো অ্যারে 1 ওর মধ্যে কে স্টোর আছে, বনানী। সো আমি বনানীতে গেলে কাকে পাবো, এই অ্যারেটাকে পাবো, তাই না? আমার এখানে স্টোর আছে মনে করেন এখানে 1 2 3 4। সো অ্যারে 1 আমার যখন স্টোর আছে, স্টোর ওখানে আছে যে লেখা আছে যে বনানীতে যাও। সো বনানীতে গিয়ে আমি কাকে পেলাম, এই অ্যারেটা পেলাম। আবার অ্যারে 2 ইকুয়াল আমি অ্যারে 1 যখন লিখেছি, সো অ্যারে 2 ভ্যারিয়েবলের মধ্যেও কে স্টোর আছে, বনানী। সো আমার অ্যারে 2 যেটা ওর মধ্যেও স্টোর আছে হচ্ছে বনানী, ওর মধ্যেও আছে বনানী। সো অ্যারে 2 এর মধ্যে যখন বনানী আছে, আমি বনানীতে গিয়ে আমি কাকে পাচ্ছি, সেম অ্যারেটাকেই আমি পাচ্ছি। তাহলে এখানে কি পাস হলো, এখানে হচ্ছে রেফারেন্স বা অ্যাড্রেস পাস হলো। তো এই জিনিসটাকে আসলে বলা হচ্ছে পাস বাই রেফারেন্স।
মনে করেন প্রিন্ট করি ARR2 এর 1 নাম্বার ইন্ডেক্স, আমি ইন্ডেক্স গুলো দিয়ে দেই 0 1 2 3। আমি যদি বলি ARR2 এর 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করো, তাহলে আমার কোন ভ্যালুটা প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে। আবার আমি যদি বলি যে ARR1 এর 1 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করো, ARR1 এর মধ্যে আমি দেখবো ARR1 এর মধ্যে কি আছে, বনানী। বনানীর 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 2। সো এটা করলেও আমার মেইনলি 2ই প্রিন্ট হবে। সো দুইটা দিয়ে আসলে আমরা সেম জায়গায়ই যাচ্ছি, দুটো ডিফারেন্ট মানে বলেছে, মানে দুটোর মধ্যে আসলে কিন্তু দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল, দুটোর মধ্যে আসলে সেম অ্যাড্রেসই দেওয়া আছে, সেম অ্যারেই আমার রিপ্রেজেন্ট করছে। এখন আমি মনে করি এভাবে যদি করি, ARR2 এর 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু তো ছিল 2, আমি বললাম যে এইখানকার ভ্যালুটা আগে তো ছিল 2, এখন আমি এখানে বসে দিলাম 7। তখন কি হবে, ও তখন বনানীর 1 নাম্বার ইন্ডেক্স কত ছিল? 2 ছিল, ওর বদলে এখানে 7 বসাই দিবে। এখন যদি আমি ARR1 আবার প্রিন্ট করতে যাই, এবার আমি কত ভ্যালু পাবো? ARR1 এর 1 নাম্বার ইন্ডেক্স যদি আমি প্রিন্ট করতে যাই, আমি কি 2 পাবো না 7 পাবো? আমি কিন্তু 7 পাবো, কারণ দুটোর মধ্যে কিন্তু আমার এই যে বনানী আছে। তো এই মেইন অ্যারেটার মধ্যে আসলে চেঞ্জ হচ্ছে। আমি অ্যারে 2 দিয়ে 1 নাম্বার ইন্ডেক্স দেখি আর অ্যারে 1 দিয়ে 1 নাম্বার ইন্ডেক্স দেখতে চাই, আমার কিন্তু সেম অ্যারেই কিন্তু পয়েন্ট করছে। বুঝছি এটা নিয়ে কোনো সমস্যা আছে? এটাকে বলা হচ্ছে পাস বাই ভ্যালু। জাস্ট যখন ভ্যালুটা আমরা পাস করি, এইভাবে যখন অ্যাড্রেস বা রেফারেন্স যখন একটা থেকে আরেকটাতে পাস করি, সেটা হচ্ছে পাস বাই রেফারেন্স বলা। কারো কোনো কনফিউশন আছে? ওকে, আমরা তাহলে আমাদের মেথডে চলে যাই। সো মেথড আসলে কি, কেন ইউজ করি সেটার মধ্যে যাই। মেথডের প্রথমে আমাদের একটা লাইন যেটা বলেছে রিইউজেবল ব্লক অফ কোড, যে ব্লক অফ কোডকে আমরা বারবার ইউজ করতে পারবো সেটাই হচ্ছে মেইনলি আমার মেথড। আমার কেন রিইউজ করার দরকার পড়ে, মনে করেন আমার একটা অ্যারে আছে ইন্ট অ্যারে 1, ওর মধ্যে 1 2 3 4 5 একটা অ্যারে আছে। এই অ্যারেটার প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আমি যোগ করব, মানে 1 প্লাস 2 প্লাস 3 4 প্লাস 5 যোগ করে আমি সামটা প্রিন্ট করব। তাহলে আমার কি করা লাগবে, ইন্ট সাম ইকুয়াল 0, আমি একটা ফর লুপ চালাবো, ইন্ট I ইকুয়াল 0, I লেস দেন ইকুয়াল অ্যারে 1 ডট লেন্থ -1 আর হচ্ছে I প্লাস প্লাস। আর লুপের ভেতরে কি করব, লুপের ভেতরে সাম প্লাস ইকুয়াল করে অ্যারে 1 I জাস্ট যোগ করব। তাহলে আমি এখানে এসে জাস্ট এরপরে যদি প্রিন্ট করে দেই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে আমি সামটা প্রিন্ট করে দেব। এইটাই আমার কাজ হলো না? তো এখানে আমার মেইন কাজ ছিল কি, আমার একটা অ্যারে মনে করেন দেওয়া থাকবে, গিভেন দেওয়া থাকবে, আমি ওই অ্যারের প্রত্যেকটা ভ্যালু যোগ করব, যোগ করে প্রিন্ট করব সামটা। ঠিক আছে, আমার সাম প্রিন্ট হলো। এই পর্যন্ত আমি এর আগে যতটুকু শিখেছি সেটা করলে আমার হয়ে যাচ্ছে। এখন মনে করেন আপনাকে বলল যে আমার আরেকটা অ্যারে দেওয়া হচ্ছে, যে আমার এতটুকু কোড করলেন মেইন মেথডের ভেতরেই, এখন আপনাকে আরেকটা অ্যারে দেওয়া হলো। সেই অ্যারেটা মনে করেন এরকম 11 22 33, এটা হচ্ছে আমার অ্যারে। সো এই অ্যারের
বললো যে এই অ্যারেরও সাম বের করে দেন, তাহলে আপনারা কি করবেন? এই এতটুকু পোর্শনের কোডটা, এই যে এতটুকু কোড আবার কপি পেস্ট করে এটার জন্য লিখবেন না, এই সেকেন্ড অ্যারেটার জন্য। মনে করেন আমার অ্যারে 2, সেম কাজ কিন্তু আমি এটার জন্য করব। মনে করেন আমি দিলাম যে এটার জন্য সাম 2, ভ্যারিয়েবল নেমগুলো জাস্ট চেঞ্জ করে দেই, অ্যারে 2, এখানে অ্যারে 2, এখানে সাম। তাহলে দেখেন আমি এই অ্যারেটার জন্য এতটুকু কোড করলাম, কি কাজ করার জন্য? অ্যারেটার সাম বের করার জন্য। আবার আমাকে যখন আরেকটা অ্যারে দেওয়া হলো, আমি কি করছি? সেম জিনিসই জাস্ট কপি পেস্ট করে কিন্তু দিয়েছি, জাস্ট ভ্যারিয়েবল নেমগুলো কিছু চেঞ্জ করে দিয়ে একটা আমি কিন্তু সেম কাজই করেছি। এখানে দুইবার আমাকে দুইটা অ্যারে দিল, মনে করেন এর মাঝে অনেক আরো লাইন অফ কোড আছে, মনে করেন এরপর আরো আপনার 3-4টা আরো যদি অ্যারে থাকে, তখন কি করতে হবে? এই সেম ব্লক অফ কোডই আপনাকে জাস্ট কপি পেস্ট করে দিতে হবে না? তাহলে কি হচ্ছে, এই এতটুকু কোড আমার, মনে করেন এই এতটুকু আমি ব্লক অফ কোড বলছি, এগুলো আমার কোডের মধ্যে বারবার রিপিট হতেই থাকবে। আমি কিন্তু সেম কাজই প্রত্যেকবার করছি, যে একটা অ্যারের জন্য একটা সাম ভ্যারিয়েবল নিচ্ছি, লুপ চালায় যোগ করছি এবং প্রিন্ট করছি। এখানেও কিন্তু আমি সেম কাজই করলাম। তো আমাদের মনে করেন এখানে দুটোর জন্য আপনারা মনে করছেন যে না ঠিক আছে কপি পেস্ট করলেই তো হয়ে যাচ্ছে, বাট এইরকম কিন্তু আরো অনেকগুলো আমাদের লিখতে হতে পারে। তো এই কোডের কিন্তু রিপিটেশন হচ্ছে, সেম কোডই আমি বারবার জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। যখন আমাদের এই কোডের রিপিটেশন হয়, বেশি কোড, রিপিটেটিভ কোড হয়, আমাদের কিন্তু কোডের কমপ্লেক্সিটি বেড়ে যায়, কারণ কোডটা আমার অনেক লেন্দি হয়ে যায়। তো আমরা আসলে মেথড ইউজ করি মানে এই ভেবে যে আমাদের এই ব্লক অফ কোড একটাই থাকবে। মনে করেন এটা আসলে কি করছে, এই ব্লক অফ কোডটা আমি এখানে লিখলাম, মনে করেন এটা হচ্ছে আমার অ্যারের সাম বের করছে। তো এই আমি এখানে বলছি যে এই এতটুকু আমি জিনিস এই ব্লক অফ কোডটা এখানে লিখলাম, যখনই আমার নতুন কোনো অ্যারে পাচ্ছি, আমাকে যদি সাম করতে হয় অ্যারের, আমি এই ব্লক অফ কোডকে কল দিব, কল দিয়ে ও আমাকে সামটা জাস্ট পাঠিয়ে দিবে। তাহলে কি হচ্ছে, যদি আমার একটা অ্যারে থাকে, অ্যারে যদি সাম বের করতে হয়, আমি এই মেথডটাকে কল দিব, কল দিয়ে বলবো যে আমার এই অ্যারেটার সাম বের করে দাও। এই মেথডটা কি করবে, ওর সাম বের করে দিয়ে জাস্ট ও আমাকে সামটা বের করে দিবে। এটা মনে করেন এই অ্যারেটার জন্য হলো। সেকেন্ড অ্যারেটার জন্য কি হবে, আমি এই মেথডকে আমি আবার বলবো যে আমাকে এই পার্টিকুলার এই অ্যারেটার জন্য সাম বের করে দাও, এতটুকু আমি বলছি। তো এই মেথডটা কি করবে, আমাকে ওর সামটা বের করে দিবে। তাহলে কি হচ্ছে, আমাকে এতগুলো বারবার সেম কোডই কি বারবার লিখতে হচ্ছে? আমি কিন্তু এক জায়গায় শুধুমাত্র লিখছি, ওকে জাস্ট বলছি যে আমাকে এটা করে দাও, পার্টিকুলার ও ওই কাজটা করে আমাকেও করে দিচ্ছে। আবার যখন আমার সেম কাজই যখন আমি আবার রিপিটেডলি করছি, কোনো পার্টিকুলার প্রবলেম সলভ করছি, সেম কাজই কিন্তু করছি, ডিফারেন্ট কিন্তু প্রবলেম না, এও অ্যারেটার সাম করছে, এও অ্যারেটার সামই করছে। তো পরে যখন আমার আরেকটা অ্যারে আসলো, ওকে বলছি যে আমারটা করে দাও, ও আমার জাস্ট করে দিয়ে দিল। তাহলে আমার কিন্তু এই যে এতগুলো লাইন অফ কোড লাগছে না। এটাই আসলে আমাদের মেথড এই কাজই করে। আপনারা মেথড নামটা এর আগেও শুনেছেন, তখন এই যে বিল্ট ইন মেথড আপনারা অনেক ইউজ করেছেন। আমরা দেখি আসলে কি করে। তাহলে এইটুকু বুঝলাম রিইউজেবল ব্লক অফ কোড, এই ব্লকটা আমার বারবার ইউজ করে করে আমি চালাবো, এটাই হচ্ছে আমার মেথড। সেকেন্ডলি বলা হচ্ছে পারফর্ম স্পেসিফিক টাস্ক, যে কোনো স্পেসিফিক টাস্ক করার জন্য আমি এই মেথডটা, যে কোনো মেথড আমরা আসলে লিখে থাকি। স্পেসিফিক টাস্ক বলতে আমি এটা অ্যারেটা সাম করলাম, সেজন্য এই একটা মেথড লিখলাম। অন্য যদি প্রবলেম হতো, মনে করেন আমার এইরকম দেওয়া থাকলো যে int a equal 5, int b equal 7, দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল। আমাকে বলা হচ্ছে যে
এই দুটো ভ্যারিয়েবলের সাম করে সামটা প্রিন্ট করো। তাহলে আমি কি করব, ইন্ট সাম ইকুয়াল 0 নিব, সরি সাম ইকুয়াল a প্লাস b নিব। এর পরের লাইনে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে কি প্রিন্ট করব, সামটাকে প্রিন্ট করব। ঠিক আছে, আমার এটার জন্য হয়ে গেল। এখন আমাকে পরবর্তীতে আরো দুইটা ভ্যালু করে যোগ করা লাগছে, যে দুটো ভ্যালু আমি যোগ করব। তাহলে আমি কি করব, ইন্ট c ইকুয়াল ধরেন 3, ইন্ট d ইকুয়াল 4। এরপর এখন আমি কি করব, আমি কিন্তু এই এতটুকু ব্লক অফ কোড মেইনলি আবার লিখছি। তো এখানে মনে করেন আমি দিলাম sum2 আর এখানে দিচ্ছি c প্লাস d আর এ করে দিল, এই ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে আসলে কি করছিল, কোন স্পেসিফিক টাস্কটা করছিল, দুটো ভ্যারিয়েবলের যোগফল বের করছিল। এটা দুটোই কিন্তু আমার সেম কাজই করছিল এতটুকু। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য বা স্পেসিফিক কাজ করার জন্য আমি একটা এইভাবে মেথড লিখতে পারি, যে আমাকে মেইনলি ওই বারবার রিপিটেডলি সেম ব্লক না লিখাচ্ছে, আমি একবারই লিখবো। জাস্ট এখানে যেহেতু দুইটা ভ্যালু পাঠিয়ে দিচ্ছি, মেথডটাকে কল করে বলবো যে আমাকে আমাকে সাম করে দাও, ও আমাকে সাম করে দিবে। এটা হচ্ছে স্পেসিফিক কাজের জন্য আসলে করা হয়। ক্যান বি কল ফ্রম এনি পার্ট অফ দ্য কোড। এখন মেথড কলিং কাকে বলে এটা আমরা একটু পরেই দেখছি। কনসিস্ট অফ প্যারামিটার, রিটার্ন ভ্যালু, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এটা দেখেন অলসো নোন অ্যাজ ফাংশন ইন আদার ল্যাঙ্গুয়েজেস। কিছু কিছু ল্যাঙ্গুয়েজে এই মেথডকে আসলে ফাংশনও বলা হয়। সো একে ফাংশন আসলে বলা হচ্ছে। এখন আমরা দেখি টাইপ অফ মেথড। মেথড কাকে বলে, মানে কত কত টাইপ আছে। আপনারা অলরেডি কিন্তু বিল্ট ইন মেথড ইউজ করে রেখেছেন। বিল্ট ইন মেথড কোনগুলো, যেগুলো জাভা লাইব্রেরির মধ্যে অলরেডি করাই আছে, আপনারা কি করেন, জাস্ট মেথডটা কল করে আপনারা আপনাদের কাজগুলো করে ফেলেন। কিরকম, এই যে দেখেন ডট ইকুয়ালস, আমরা কিন্তু এটা দেখেছি যে দুটো স্ট্রিং যখন থাকবে, দুটো স্ট্রিং মনে করেন আছে একটা s1 আর s2, দুটো সমান কিনা বা একই কিনা আমরা চেক করার জন্য কি করি, s1 ডট ইকুয়ালস এর ভেতরে s2 দিই। তো এই ডট ইকুয়ালস এটা কিন্তু একটা মেথড, আমরা কিন্তু এর আগে বলেছি ডট ইকুয়ালস একটা মেথড, আমরা সবসময় এই কথাটা বলেছি যে ডট ইকুয়ালস একটা মেথড। তো মেথডটা কিভাবে দুটো দুটো স্ট্রিং ইকুয়াল কিনা কিভাবে চেক করে, আমরা কিন্তু কখনো দেখিনি বা আমার দেখার কিন্তু প্রয়োজনও হয়নি, কারণ এটা জাভা লাইব্রেরির মধ্যে অলরেডি আছে করা। আমরা জাস্ট যেহেতু আমাদের করা আছে, আমরা এই মেথডটাকে ডেকে বলছি যে s1 আর s2 এই ভ্যালু মানে দুটো স্ট্রিং কি সমান, যদি সমান হয় আমাকে বলো। এই ভিতরে কিভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ এটা অলরেডি ওখানে করে দেওয়া আছে, আমরা দেখিনি এই পর্যন্ত। তো কিছু অলরেডি করে দেওয়া মেথড আছে, যেরকম ডট লেন্থ, আমরা স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং s ডট লেন্থ দিলে আমরা ওটার লেন্থটা পাই। ডট কম্পেয়ার টু, ডট টু লোয়ার কেস, এটা একটা মেথড। ডট টু লোয়ার কেস কি করে, আমার যদি একটা স্ট্রিং থাকে s1 ডট টু লোয়ার কেস, এটা যদি আমি কল করি, এই যে কল কিভাবে করছি, জাস্ট মেথডটা নামটা লিখছি যে ডট সামথিং ডট টু লোয়ার কেস, এভাবে দিয়ে মেথডটা লিখছি। কিভাবে বুঝছি যে এটা একটা মেথড, আমার মেথডের মধ্যে অবশ্যই যে প্যারেনথেসিস থাকবে, ব্র্যাকেট গুলো থাকবে। এই ব্র্যাকেটের ভেতরে অনেক সময় আমরা ভ্যালু দেই, অনেক সময় ভ্যালু দেই না। দেখেন এই ডট ইকুয়ালস এর মধ্যে কিন্তু আমরা ভ্যালু পাঠিয়েছি, যে ডট ইকুয়ালস একটা মেথড, ওর মধ্যে আমি s2 কে পাঠিয়েছি, বাট s1 ডট টু লোয়ার কেস এর ভেতরে কিন্তু আমি কোনো ভ্যালু পাঠাইনি। তো কিছু মেথডের ভেতরে প্যারেনথেসিস এর ভেতরে আমি ভ্যালু পাঠাবো, আর কিছু পাঠাবো না, এটা ডিপেন্ড করে কোন মেথডটা কিরকম। তাহলে কি হচ্ছে, আমরা অলরেডি কিছু প্রিডিফাইন্ড মেথড থাকে যেগুলো আমরা জাস্ট ডেকে ডেকে ইউজ করতে পারি, জাভার মধ্যে আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। আরেকটা মেথড কিন্তু আপনারা দেখেন, এটা যদি মনে আপনারা সবসময় ইউজ করেন, সেটা হচ্ছে স্ক্যানার ক্লাসের একটা মেথড sc ডট
নেক্সট ইন্ট। তো নেক্সট ইন, নেক্সট ডাবল, এই মেথড গুলো যে আছে এগুলো কিন্তু আমার মেথড। কোন ক্লাসের মেথড? স্ক্যানার ক্লাসের মেথড। নেক্সট ইন, নেক্সট ডাবল। তো নেক্সট ইন কিভাবে আসলে ইনপুটটা নিচ্ছে এটাও মানে জাভা লাইব্রেরির মধ্যে লেখা আছে। তো এগুলো হচ্ছে বিল্ট ইন মেথড। আর কিছু মেথড থাকবে, সেটা মেইনলি হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। মেইনলি আপনারা আপনাদের কোনো কোড করার সময় পার্টিকুলার কোনো ব্লক মনে করেন চাচ্ছেন যে এই ব্লক অফ কোড আমি একটা মেথডের মধ্যে রাখবো, যেগুলো মেইনলি রিপিটেডলি লিখতে হচ্ছে, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। আপনারা যেগুলো লিখবেন এগুলো জাভা অলরেডি লাইব্রেরিতে করে দেয় নাই, আপনারা আপনাদের কোনো প্রবলেম সলভ করার জন্য লিখবেন। যেরকম এখানে অ্যারে সাম একটা মেথড আমার দরকার পড়েছে যে এই এতটুকু কোড আমি বারবার লিখতে হচ্ছে আমার, না করে আমি অ্যারে সাম একটা মেথড লিখবো যে মেইনলি আমাকে অ্যারেটার সাম করে দিবে। অথবা আমার যেহেতু এখানে ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবলের যোগফল বের করা লাগছে, আমার ওরকম কোনো মেথড নাই জাভায়, আমি কি করব একটা মেথড লিখবো যে ভ্যালু সাম অথবা সাম, ও আমাকে সাম করে দিবে। এটা আমাদের প্রয়োজনে আমরা লিখবো, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। তো আমরা কিভাবে লিখবো, মানে এর দুটো মানে ইউজার ডিফাইন্ড মেথড গুলো, এটা মেইনলি দুটো পার্ট আছে। একটা হচ্ছে মেথড ডিক্লারেশন, আর একটা হচ্ছে মেথড কলিং। তো এটার ক্ষেত্রে দেখেন আমি যে বলছি যে একটা অ্যারে সাম নামের মেথড থাকবে, ও আমার ওর মধ্যে আসলে কে থাকবে, এই ব্লক অফ কোড একটা লিখে রাখবো। এটাই হচ্ছে মেথড ডিক্লারেশন। মেথডের মেইনলি বডি যেটা মানে সবকিছু থাকে সেটা মেথড ডিক্লেয়ার করার সময় লাগে। আমি এই জিনিসটা একটু লিখি কিভাবে আসলে মেথড ডিক্লেয়ার করা হয়। তো এখানে আমরা কোন কাজটা রিপিটেডলি করছিলাম, একটা ভ্যারিয়েবল নিচ্ছিলাম সাম, ও আমাকে সাম করে দিচ্ছিল এই এতটুকু। তো আমরা কি করব, এগুলো আমি বারবার লিখবো না, বারবার না লিখে আমি আমার একটা মেথড ডিক্লেয়ার করব, মেথড লিখবো। তো মেথডের নাম আমি দিলাম, যে মেথডটার নাম দিচ্ছি এসইউ ডবল এম বা সাম করো। ধরেন আমার মেথডটার নাম হচ্ছে সাম করো, তো ওই মেথড আমাকে সাম করে দিবে। এটা আমি মেথডটা ডিক্লেয়ার করছি। এই জায়গায় এতটুকু ব্লক অফ কোডের। ওকে, তো সাম করো মেথডটা কি কি করছে আমি এই এতটুকু লাইনে লিখে ফেলি কপি করে। কপি পেস্ট করা যাচ্ছে না, যে ইন্ট সাম ইকুয়াল, ধরেন দুটো ভ্যারিয়েবল নিলাম এক্স প্লাস ওয়াই ডট আউট ডট প্রিন্ট এলএন, আমি দিচ্ছি হচ্ছে সাম। তো আমাকে এখন কি হচ্ছে, আমি একটা মেথড লিখলাম, এই যে ব্লক অফ কোড বলছি যেটা রিপিটেডলি হচ্ছে, সেটা আমি বারবার আমি না লিখে একটা মেথড লিখলাম। এই মেথড আমি কোথায় লিখবো, এটা মেইনলি হচ্ছে মেইন মেথডের বাইরে লিখবো। মেইন মেথডে কিন্তু আমার একটা মেথড, তাই না? সো মেইন মেথড আমার একটা মেথড, আমি এখানে মেইন মেথডটা লিখি। আমরা একটা ক্লাসের মধ্যে মেইনলি সবকিছু লিখে ফেলি। মনে করেন আমার ক্লাসটা হচ্ছে এখানে পাবলিক ক্লাস টাস্ক 1। আমার মেইন মেথড এবার লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। সো
আমরা কি করব, মেইন মেথডের ভিতরে দুটো আমার ভ্যারিয়েবল আমরা রাখছি, যে একটা ভ্যারিয়েবল হচ্ছে int a equal 5 আর int b equal 7। এরপরে আমরা কি করতাম, int এই যে sum a plus b করে সামটা প্রিন্ট করে ফেলতাম। এই পরের লাইনে কিন্তু এই যে এর পরের লাইনে আমরা নরমালি এই কাজটাই করতাম, এই লাইনটাতে। এখানে কিন্তু আমরা এই ব্লক অফ কোডটা এখানে লিখতাম। তারপর মনে করেন আমার যদি সি প্লাস ডি যোগ করা লাগতো, এর পরে পরে আমি করতাম। বাট এখন যেহেতু আমরা মেথড লিখছি, আমরা বারবার এই ব্লক অফ কোডটা এখানে লিখবো না, মেইন মেথডের ভেতরে লিখবো না। আমরা কি করব, যেহেতু এই ব্লক অফ কোডটা আমাকে বারবার করতে হচ্ছিল, আমি একটা মেথডের ভেতরে, যে আমার নতুন আরেকটা মেথড দেখেন, আমি একটু মার্ক করে দিই যে আমার মেইন মেথডটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার মেইন মেথড, দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। মেইন মেথডের বাইরে আমি আরেকটা মেথড দিচ্ছি এবং পুরোটা কিন্তু আমার কিন্তু সেমই, যে টাস্ক 1 ক্লাসের মধ্যে পুরোটা আছে। আমি এখানে ক্লাসটা বসাই দিই, ক্লাসের ব্র্যাকেটটা। সো এটা কিন্তু আমার এই ক্লাসের ভেতরেই আছে, টাস্ক 1 ক্লাসের মধ্যেই আছে। সো টাস্ক 1 ক্লাসের মধ্যে প্রথমে আমার মেইন মেথড মনে করে আমি লিখলাম, তার নিচে সাম করো মেথডটাকে লিখলাম। সাম করো ও কি করবে, আমার যে ভ্যালু দুটো আমি দিব তার আমার সাম করে দিবে। তো কোন দুটো ভ্যালুর আমার সাম করবে, এ আর বি। তো আমি কি বলছি, যে মেথডটাকে আমার কল করতে হবে, কল না করলে সাম করার মধ্যে আমি কখনো যেতে পারবো না। কল আমি কিভাবে করব, সো আমি সাম করো এই মেথডটাকে এভাবে কল করলাম, জাস্ট নামটা লিখলাম, যে সাম করো, মেথডের নাম সাম করো, এটা এখানে লিখলাম, প্যারেন্থেসিস দিলাম। কার কার সাম করব, এ আর বি, মানে 5 আর 7 এরই তো সাম করব, তাই না? তো যার যার যেই যেই ভ্যালুগুলোর মধ্যে আমি সাম করছি, ওগুলো আমি কমা কমা দিয়ে পাঠিয়ে দিব, যে বললাম, যে মেথডটাকে বললাম যে তুমি এ আর বি এর সাম আমাকে করে দাও। তো যখনই আমি এই দুটো লিখলাম, ও কি করবে, এখান থেকে এখানে চলে আসবে। কাকে নিয়ে আসবে, দুটো ভ্যালুকে নিয়ে আসবে। কিন্তু এর মধ্যে কত আছে 5, বি এর মধ্যে আছে 7। তো এর মধ্যে 5, বি এর মধ্যে আছে আমার 7। ও সাম করার মধ্যে আসলো। এটা কিন্তু আমি জাস্ট কল করলাম, এই জায়গাটা হচ্ছে আমার মেথড কলিং, এই লাইনটা এটা আমার মেথড কলিং, এই লাইনটা। কারণ আমি এই মেথডটাকে ডেকে বললাম আমার এই দুটো ভ্যালু তুমি সাম করে দাও। যখনই আমরা মেথড কল করি, মনে করেন মেইন মেথড থেকে যদি মনে করেন আমরা কল করছি, সাথে সাথে ওখান থেকে জাম্প করে আমি ওই মেথডে চলে যাব। যদি মনে করেন এরপর আরো লাইনও থাকে না কেন, মনে করেন এই মেথড কলিং এর পরে মনে করেন আরো লাইন আছে, ইন্ট সি ইকুয়াল 3, ইন্ট বি ইকুয়াল 4, মনে করেন এই লাইন দুটো আছে। আর যখনই আমার কোনো একটা মেথড কলিং হচ্ছে, কোথায় মেথড কলিং হচ্ছে, এই লাইনের মধ্যে, এই লাইনে আমার মেথড কলিং হচ্ছে। যখনই মেথড কলিং হচ্ছে, আমরা কি করব, ওখান থেকে জাম্প করে যদি ভ্যালু পাঠাই, ওই ভ্যালুগুলো নিয়ে আমি যেখানে মেথডটা ডিক্লেয়ার করেছিলাম ওই জায়গাটাতে চলে যাব। যেহেতু আমার এখানে দুটো ভ্যালু পাঠাচ্ছি, ওই ভ্যালুগুলোকে ক্যাচ করা বা হোল্ড করার জন্য আমাকে এখানে দুটো ভ্যারিয়েবল আবার লাগবে। যেহেতু এখানে মনে করেন দুটো ভ্যালু আছে এবং এ কি একটা ইন্টিজার, বিও একটা ইন্টিজার, সো আমি দুটো ভ্যারিয়েবল লিখি, এক্স কমা ইন্ট এক্স, ইন্ট ওয়াই। আমি এখানে দুইটাই কেন লিখলাম, কারণ আমি এখানে দুইটা ভ্যালু পাঠাচ্ছি। আমরা যদি মনে করেন এখানে দুটার জায়গায় মনে করেন তিনটা যদি ভ্যালু পাঠাতাম, মনে করেন এ বি আর হচ্ছে মনে করেন 7, তিনটা ভ্যালু পাঠাতাম, যদি এখানে কিন্তু শুধু যে ভ্যারিয়েবল পাঠাতে পারবো সেটা না, ভ্যারিয়েবল ভ্যালু যা কিছু ইচ্ছা পাঠাতে পারবো। সেখানে যদি তিনটা ভ্যালু পাঠাই, আমাকে এখানে আরেকটা কমা দিয়ে যে
ইন্ট জেড এরকম করে আরেকটা ভ্যারিয়েবল আমাকে লিখতে হবে। তো এখানে জয়টা আমি ভ্যালু পাঠাবো, আমাকে সেই কয়টাই আমাকে এখানে ভ্যারিয়েবল দিতে হবে এবং ডেটা টাইপ গুলো আমার সেম থাকতে হবে। ঠিক আছে, আমি দুটো নিয়ে আগে চিন্তা করি। দুটো নিয়ে চিন্তা করি। তো আমার এ এর মধ্যে আছে 5, বি এর মধ্যে আছে 7। এখন কি হবে, আমি বলছি যে এখানে আমি কল করে দিলাম সাম করোকে, এ এর মধ্যে 5, বি এর মধ্যে 7 এবং ও ভ্যালু দুটো নিয়ে এখানে চলে আসলো। চলে এসে ও কি করবে, 5 আর 7 তো নিয়ে আসছিল, 5 কে ও মেইনলি এখানকার মধ্যে ফার্স্ট যেটা ভ্যারিয়েবল লিখেছি সেটাতে বসাবে, কারণ এখানে ফার্স্টে 5 আছে। সেকেন্ড যেহেতু 7 আছে, 7 বসবে আপনার y এর মধ্যে। বসলো, বসার পর আমি এই লাইনে আসলাম, মেথডের ভিতরে আমি ঢুকবো। ঢুকে আমি কি বলছি, x প্লাস ওয়াই। x এর ভ্যালু কত 5, y এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়, 7 প্লাস 5 12 না? তো সাম ভ্যারিয়েবলটার মধ্যে আছে আমার 12 এবং এই লাইনটাতে তারপর আমি কি করলাম, 12টা আমি প্রিন্ট করে দিলাম। এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি 12। তো আমার আউটপুট আসলো হচ্ছে ধরেন 12 আসলো, 12 আমার প্রিন্ট হয়ে গেল। এখানে এই মেথডের পরে কি আমার কোনো কাজ আছে, এখানে তো কোনো লাইন নেই, আমার মেথডটা শেষ হয়ে গিয়েছে। যখন মেথডটা আমার শেষ হয়ে যাবে সাথে সাথেই আমরা কি করব, এখান থেকে যেখান থেকে আমাকে মেইনলি কল করা হয়েছিল আমি সেখানে আবার ব্যাক করব। কোথায় কল করা হয়েছিল, এই লাইনে না? যেহেতু এই লাইনে কল করা হয়েছিল আমি এখান থেকে এই জায়গায় ব্যাক করে চলে যাব। তাহলে কত হলো আমার প্রিন্ট, 7 আর 5 যোগ করে 12 আমার প্রিন্ট হলো। ঠিক আছে, আমি এই লাইনে গেলাম, এই লাইনে আমার কাজ শেষ, আমার যে মেথড কলিং এর এতটুকু কাজ হলো। এরপরে আমরা এরপরের লাইনটাতে আসবো, সি একটা ভ্যারিয়েবল 3, ডি আর একটা ভ্যারিয়েবল মনে করেন 4 এবং মনে করেন এরও যোগফল আমি বের করতে চাচ্ছিলাম। এখানে আমি দিয়ে দিই যে সাম করো, এটাকে আমি আবার কল করব, করে এখানের মধ্যে কাকে কাকে পাঠিয়ে দিব, সি কমা ডি কে পাঠিয়ে দিব। সি কমা ডি কে যখন আমি পাঠিয়ে দিচ্ছি, সি এর মধ্যে কত আছে, সি এর মধ্যে আছে হচ্ছে 3, ডি এর মধ্যে আছে হচ্ছে 4 স্টোর করা আছে। যখন আমি সাম করোকে বলছি যে সাম করো আমার সাম করো মেথড আমার হচ্ছে সি আর ডি 3 আর 4 এর যোগফল বের করে দাও, তখন 3 টা গিয়ে কোথায় বসবে, x এর মধ্যে গিয়ে বসবে হচ্ছে 3 আর y এর মধ্যে গিয়ে কত বসবে, y এর মধ্যে গিয়ে বসবে হচ্ছে 4। বসলো, এখন ও সাম ভ্যারিয়েবলের মধ্যে আবার x প্লাস y করবে। এবার x আর y এর যোগফল কত হবে, 3 প্লাস 4, 4 3 7 আর প্রিন্ট হয়ে যাবে 7। শেষ, এই মেথডের মধ্যে আর কিছু নেই। যখনই দেখবো যে মেথডের মধ্যে কিছু নেই আমি কোথায় ব্যাক করব, যেখান থেকে আমাকে কল করা হয়েছিল। সো এবার কোথা থেকে কল করা হয়েছিল, আমার এই লাইন থেকে কল করা হয়েছিল না? সো আমি এখন আবার এই লাইনে ব্যাক করব। ব্যাক করে দেখলাম এই লাইনে কোনো আর তো কাজ বাকি নেই, সো আমার এটা ডান। বুঝছি এটা মেথড কলিং আর মেথড ডিক্লারেশন। ইয়েস ম্যাম। দেখেন বাকিরা একটু দেখেন জিনিসটা কিভাবে আমি কল করছি, জাস্ট মেথডের নেমটা লিখছি, যেই যেই ভ্যালুগুলো দিয়ে মনে করেন আমি কাজ করব তাকে আমি এখানে কমা কমা দিয়ে পাঠিয়ে দিচ্ছি এবং ওগুলো ভ্যালুকে ক্যাচ করার জন্য আমি মেথড যেখানে ডিক্লেয়ার করছি সেখানে আমার ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করতে হবে। এইভাবে কয়টা লিখবো, যতগুলো আমি ভ্যালু পাঠাবো ততগুলো আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই যে আমার মেথড ডিক্লেয়ার করার সময় আমাকে যে ভ্যারিয়েবল গুলো লিখতে হচ্ছে এখানে,
এই যে int x আর int y, এগুলো কিন্তু ভ্যারিয়েবল তাই না, x আর y। এই ভ্যারিয়েবল গুলোকে আসলে এখানে বলা হচ্ছে আমার মেথডের প্যারামিটার। মানে আমরা নরমালি জানি এটাকে ভ্যারিয়েবল, সো এখানে এগুলোর নাম, এগুলোকে আসলে বলা হয় প্যারামিটার। এই যে প্রত্যেকটা আমার এখানে তাহলে কয়টা প্যারামিটার আছে, দুটো প্যারামিটার আছে, মানে এখানে ভ্যারিয়েবল গুলোই হচ্ছে প্যারামিটার, নামটা বলা হয় এখানে প্যারামিটার, মানে এগুলো ভ্যারিয়েবল। আর এই যে যেখানে কল করার সময় যে আমি ভ্যালু পাঠিয়ে দিচ্ছিলাম বা ভ্যালু পাস করছিলাম, এখানে আপনারা ভ্যারিয়েবলও পাস করতে পারেন, যে দুটো ভ্যালু, অথবা ডিরেক্টলি কোনো ভ্যালু পাস করতে পারেন, ডিরেক্টলি এ আর বি এর বদলে আপনারা 5 7 ডিরেক্টলি এখানে বসাই দিতে পারেন। তো এখানে যে পাঠাই দিচ্ছি এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট পাস করছি, এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট। কয়টা আর্গুমেন্ট, দুইটা, সেটা হচ্ছে আর্গুমেন্ট। মেথড কলিং আর ডিক্লারেশন নিয়ে কোনো সমস্যা আছে? তো দেখেন আমরা এর আগে কি করতাম, মেইন মেথডের ভেতরে এই পুরো কাজটা করতাম, তাই না? সো এখন আমরা মেইন মেথডের ভিতরে এই যে মনে করেন ভ্যারিয়েবল যেগুলো এগুলো কাজ করব। যখন আমার কোনো মেথডে মনে করেন যে রিপিটেটিভ কোডগুলো যেগুলো লাগছে, বারবার করতে হচ্ছে, ওটা আমি মেইন মেথডের বাইরে একটা মেথড আকারে লিখবো, ডিক্লেয়ার করলাম যে কি কি করবে মেথডটা, ও মেইনলি যোগ করবে আর প্রিন্ট করবে, এতটুকু করবে। সো এই মেথডটা যদি আমি কল না করি, ও কিন্তু কখনোই ও এই কাজটা করবে না। সো আমাকে কল অবশ্যই করতে হবে, যদি আমি কল না করি ও কাজ করবে না। তো আমি কল করলাম, কাকে কাকে যোগ করব, এ আর বি কে, ও আমাকে এ বি কে যোগ করে প্রিন্ট করে দেবে। আবার আরো দুটো ভ্যারিয়েবল আসলো আপনার সিডি, আবার আমি ওকে কল করলাম, ও সিআরডি এর ভ্যালু নিয়ে এই মেথডে আসলো, এসে আমার এখানে যোগ করে প্রিন্ট করে দিবে। যদি থাকে মনে করেন আরো দুটো ভ্যারিয়েবল থাকবে, তখন আমাকে মেইনলি আরো দুটো ভ্যারিয়েবল থাকলে আমি সাম করোকে আমি আবার কল দিয়ে ওগুলো যোগ করে ফেলতে পারবো। কোনো কোশ্চেন আছে এটাতে? আমি এখানে সাম করো মেথডটার আগে আরো অনেক কিছু হবে, আমি মানে ওগুলো লিখিনি এখন পর্যন্ত, জাস্ট দেখাচ্ছি যে মেথডটা ডিক্লেয়ার করলে আসলে কিরকম করে কাজ করছে, কোথা থেকে আমি কোথায় যাচ্ছি, কোথা থেকে আসতেছি, এরকম। আর একটা কথা বলে রাখি, যে আমার যে ভ্যারিয়েবল গুলো আছে না এক্স আর ওয়াই, এই ভ্যারিয়েবল গুলো কি আমি মেইন মেথড থেকে কল করতে পারবো বা প্রিন্ট করতে পারবো? ইন এই যে এক্স ওয়াই আর সাম, এই তিনটা ভ্যারিয়েবল কিন্তু আমার সাম করো মানে মেথডের লোকাল। লোকাল বলতে বুঝাচ্ছি ওটার স্কোপ হচ্ছে আপনার এখান থেকে এতটুকু, এই রেড মার্কটা যতটুকু করেছি এখানে ততটুকুই। যেরকম মনে করেন আমরা ফর লুপ যখন লিখি তখন কি করি, তখন আমরা এরকম করি না, ফর ইন্ট i ইকুয়াল 0, কমা কমা আমি একটু কন্ডিশন দিলাম, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট মনে করে দিলাম এখানে। এই লুপের ভেতরে এই i এর স্কোপ কতটুকু, i কে কিন্তু আমি ইউজ করতে পারবো শুধুমাত্র এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, মানে এতটুকুর মধ্যে আমি শুধুমাত্র i কে ইউজ করতে পারবো। লুপ থেকে বের হয়ে কিন্তু আমি i এর কোনো প্রিন্ট দিতে যদি চাই আমাকে কিন্তু এরর দেখাবে, কারণ এই লুপের বাইরে i কে কেউ চিনে না। এভাবেই মনে করেন আমি লুপের ভেতরে একটা ভ্যারিয়েবল যদি ইনিশিয়ালাইজ করি যে ইন্ট s ইকুয়াল 5 বা 6, লুপ থেকে বের হয়ে আমি যদি s কে খুঁজি আমি কিন্তু পাবো না, কারণ এই লুপের স্কোপ হচ্ছে আমার, এই s এর স্কোপ হচ্ছে আমার লুপের ভেতরে। লুপ থেকে বের হয়ে আমি s কেও চিনবো না, i কেও চিনবো না।
কিন্তু এই লুপের ভেতরে আমি এদেরকে ইউজ করতে পারবো, আর বাইরে এসে আমি আইআরএস কিন্তু ইউজ করতে পারছি না, কারণ ওর স্কোপ হচ্ছে শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত। এভাবে আমার মেথডের যে ভ্যারিয়েবল গুলো আছে এটা হচ্ছে ওর জন্য লোকাল ভ্যারিয়েবল, মানে ও শুধুমাত্র এতটুকুর মধ্যেও কাজ করবে। দেখেন কোনো কনফিউশন এটার মধ্যে? সো দেখ এখানে হচ্ছে মেথড কলিং একটা থাকছে, যে মেথডকে ডেকে বলছে আমার এই কাজটা করে দাও। মেথড ওর একটা ইয়া থাকে, ডিক্লেয়ার করতে হবে যে ও কি কি কাজ করবে, সেটা হচ্ছে আপনার আরেক জায়গায় থাকে, মেইন মেথডের বাইরে। কোনো কনফিউশন? কনফিউশন থাকা উচিত। কারোরই কোনো প্রশ্ন নাই? হয়তো বা আপনারা সবই বুঝছেন, না হলে কিছুই বুঝেননি। একটু কথা বলেন। ম্যাম সেকেন্ড চয়েস নিয়ে আগে যান হইলে ম্যাম, কিছুই বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, কিছুই বুঝেননি? জি ম্যাম, সেকেন্ড চয়েস দিয়ে আগে যান যেহেতু। কিছু না বুঝলে তাহলে আমি কোথা থেকে স্টার্ট করব, মানে ফার্স্ট থেকে কি আমি আবার বলবো? First থেকে না ম্যাম, লাইক এই কোন পার্টটাই জিনিসটা? জাস্ট আর কি, একটু আগে কোন যে পার্টটা জিনিসটা? বুঝাইলে। কোন জিনিসটা একটু বলেন, যে স্পেসিফিক্যালি মেথড কল করা এটা কি বুঝছেন? যে মেথডের নামটা আমি লিখবো প্যারেনথেসিস এর মধ্যে, যাকে যাকে আমি যোগ করছি তাকে তাকে শুধু পাঠিয়ে দিচ্ছি। কোন জায়গাটা বুঝেনি সেটা একটু বলেন। এই বডিটা বুঝেননি? মেথড ডিক্লেয়ার পার্টটা নিয়ে একটু যদি বলেন ম্যাম। আচ্ছা, সো মেথড ডিক্লেয়ার পার্টটা আসলে কিন্তু অন্য কোনো পার্ট না, এই যে যে পার্টটা আমি রিপিটেডলি লিখতাম সেটাই কিন্তু আমি এখানে দিয়েছি না। দেখেন দুটো লাইনই কিন্তু আমি এখানে দিয়েছি। আপনারা অলরেডি কিন্তু মেইন মেথড অলরেডি লিখে এসেছেনই, কিন্তু যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমার মেথডের নাম হচ্ছে এখানে মেইন, মেইনের পরে হচ্ছে একটা প্যারামিটার মানে প্যারেনথেসিস থাকবে। এটাই হচ্ছে এটা। ডিক্লেয়ার হচ্ছে কি করব, মেথডের নাম লিখবো, তারপরে আমি এখানে যতগুলো প্যারামিটার লাগে সেগুলো হচ্ছে আমি কমা কমা দিয়ে লিখবো। এখানে আমার দুইটা প্যারামিটার লেগেছে, কারণ আমার মানে প্রবলেমটাই ছিল যে আমি দুটো ভ্যারিয়েবলের যোগ করব। এখানে দুটো ভ্যালু আমি পাস করছি, সেজন্য আমি দুটো ভ্যারিয়েবল কমা কমা দিয়ে লিখলাম। তারপর আমি এখানে যেহেতু এক্স আর ওয়াই এর যোগ করতে হবে, আমি এখানে ইন্ট সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই দিলাম আর প্রিন্ট সাম দিচ্ছি। ইসের ক্ষেত্রে ম্যাম হলো যে হলো প্রথমে সামের মেথডের মধ্যে যে হলো চারটা এ বি ও দিছেন, তারপর পরের মেথড আবার কল করে হলো সি ও সি ডি দুইটাও দিছেন। সো এখানে কোনটা অ্যাকচুয়ালি সাম হবে এখানে? প্রথমে আমার এ আর বি আমি কল দিলাম, আমি লাইন বাই লাইন একটু যাই। প্রথমে আমি এই লাইনে আসলাম, এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 7, ঠিক আছে? আমি এখানে আসলাম, আসার পর থার্ড লাইনে যখন আমি আসলাম, ওখান থেকে আমার একটা মেথড কলিং হচ্ছে। ও কি করবে, সাম করো মেথডকে ডেকে বলবে আমার এ আর বি এর যোগ করে দাও। যখনই মানে বলবে তার মানে কি, ও এই লাইন থেকে, এই যে নাম্বার 3 লাইন থেকে ও এখান থেকে কোন কোন ভ্যালু নিয়ে যাবে, 5 আর 7 নিয়ে এখানে আসবে। এখানে এসে ও যেহেতু দুটো ভ্যালু নিয়ে আসছিল 5 আর 7, ওগুলোকে রিসিভ করার জন্য আমাকে এখানে দুটো ভ্যারিয়েবল লাগবে বা দুটো প্যারামিটার লাগবে। তো এক্স এর মধ্যে কে প্রথমে বসলো, 5 বসলো, বি এর মধ্যে এই যে ওয়াই এর মধ্যে কে বসলো, 7 বসলো। তারপরেও মেথডের ভেতরে ঢুকে এক্স আর ওয়াই, এক্স এর ভেতরে কত আছে, এগুলো কিন্তু পরের ভ্যালুগুলো, এগুলো এখন না। তো এক্স এর ভেতর প্রথমে আছে 5, বি এর মধ্যে আছে এক্স এর মধ্যে হচ্ছে 5 আর ওয়াই এর মধ্যে হচ্ছে 7। এই লাইনে এসে 5 আর 7 যোগ করে ও মেইনলি 12 পাচ্ছে। 12 পেলো, 12 পেয়ে বললো যে মানে এখানে কি করলো, 12টা প্রিন্ট করে দিল। সো আমার 12টা প্রিন্ট হয়ে গেল, শেষ। এখানে সাম প্রিন্টের পরে তো আর কোনো লাইন নেই, তাই না? আমার মেথডের কাজ শেষ।
এখন আমি কি করব, আমি ব্যাক করে যাব। আমার তোমার মেইন মেথডে আরো কাজ আছে। আমার মেইন মেথড থেকে কিন্তু আমার লাইন বাই লাইন রান করা শুরু হয়। যেহেতু কিছু নেই, আমি মেইন মেথডে চলে যাব। কোন জায়গায় যাব মেইন মেথডের? যেখান থেকে আমাকে কল করা হয়েছিল, কোন লাইনটা, এই 3rd নাম্বার লাইন থেকে আমাকে কল করা হয়েছিল না দুটো ভ্যালু দিয়ে। সো ও আমার, আমি এই লাইনে আমি আবার ব্যাক করে চলে যাব। এই যে আমি ব্যাক করে চলে গেলাম, শেষ। এতটুকু কাজ হলো। যেহেতু ব্যাক করে চলে গেলাম, এখানে এই লাইনে মনে করেন মানে মেথড কলিং ছাড়া আমার কোনো কাজের বাকি ছিল না। সো আমার লাইন 3 ডান। এখন আমি কোন লাইনে যাব? মেইন মেথডেরই কিন্তু পরের লাইনটাতে যাব। সি এর ভ্যালু 3, ডি এর ভ্যালু 4। এখন আমি বলছি যে আমার দুটো ভ্যারিয়েবল আছে, এই দুটো ভ্যারিয়েবলেরও আমি যোগ করব। যোগ করার জন্য আমার একটা মেথড লেখাই আছে যে ওকে আমি বলবো যে আমার সি আর ডি কে যোগ করে দাও। তো সাম করোকে আমি আবার কল করলাম, ওকে বলছি সি কমা ডি দিয়ে পাঠিয়ে দিলাম যে আমাকে এই দুটো যোগ করে এখন দাও। ও এখন সি আর ডি কে নিয়ে এখানে চলে যাবে। তো সি এর ভ্যালু কত? 3। দুটো ভ্যারিয়েবল, দুটো ভ্যালু আমার প্রথম ভ্যালুটা এখানকার প্রথম প্যারামিটারে বসবে, সেকেন্ডটা আমার সেকেন্ড প্যারামিটারটাতে বসবে। তো সি এর ভ্যালু যেহেতু 3 ছিল, এক্স এর মধ্যে বসবে 3, আর ডি এর ভ্যালু যেহেতু 4 ছিল, ওয়াই এর মধ্যে বসবে 4। এখন এক্স এর ভ্যালু কত? 3, ওয়াই এর ভ্যালু এখন কিন্তু 4। এখন সাম করবে, 3 আর 4 যোগ করে 7 হবে। 7 যোগ করেও 7টা প্রিন্ট করবে। করলো, করে এর পরে লাইনে তো কোনো আর কিছু নেই। তো ও আবার ব্যাক করে চলে যাবে। যেখান থেকে কোথায় যাবে? যেখান থেকে ওকে কল করা হয়েছিল। রিসেট মানে একদম এখন কোথা থেকে কল করা হয়েছিল? এই লাইন থেকে না? তো আমি এখন মেইনলি এখান থেকে এখানে চলে যাব। এখানে যেহেতু কোনো লাইন নেই, তো আমার এই লাইনটা এক্সিকিউট করা ডান। এরপরে যদি মনে করেন আরো লাইন থাকে, ও মেইন মেথডের ওগুলো লাইন এক্সিকিউট করবে। মেইনলি এটা থার্ড পার্টিকে দিয়ে আমার কোনো একটা কাজ করায় নেওয়ার মতো। থার্ড পার্টি মনে করেন ও সেম কাজই সব সময় করতে পারে। মনে করেন কেউ মনে করেন ধরেন আপনাদের এক্সেল এর কাজ করতে পারে, এক্সেল এর যোগ করতে পারে। তো মনে করেন আপনার একটা এক্সেল এর প্রবলেম আছে, সেম কাজ সবাই মনে করেন সবাই অ্যাসাইনমেন্ট একজন করে দেয়, সে শুধু অ্যাসাইনমেন্ট ধরেন 1 করে দিতে পারে। তো আপনি কি করলেন, আপনার অ্যাসাইনমেন্টের ধরেন কিছু কিছু টাস্ক, কয়েকটা টাস্ক মানে 4টা টাস্ক, ওটা নিয়ে আপনি বললেন যে আমার এটা অ্যাসাইনমেন্ট করে দাও, সে আপনাকে করে দিয়ে দিল। সেই সেম মানুষের কাছেই আরেকজন মনে করেন আপনার ফ্রেন্ড গেল যে আমার এই টাস্কগুলো করে দাও, সে তখন মনে করেন ওই কাজগুলো করে আপনাকে মানে আউটপুটটা দিয়ে দিবে। একজনই কিন্তু করছে, বাট ডিফারেন্ট ভ্যালু নিয়ে কিন্তু ও যাচ্ছে। তো এই মেথড কলিং না হলে কিন্তু আমি কখনো এই মানে এই ব্লকে আমি কখনো ঢুকতে পারবো না। যখন আমার কল করা হবে তখনই কেবলমাত্র আমি এই ব্লকটার মধ্যে ঢুকতে পারবো। বুঝছি যে আসা যাওয়াটা মানে কোথা থেকে কল হলে আমি কোথায় জাম্প করছি আবার ফিরে আসছি, এই জিনিসটা। ইয়েস ম্যাম। এবার কি একটু ঝাপসা ঝাপসা থেকে একটু ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, তো আমরা একটু আগাই। তাহলে কি হচ্ছে, মেথডের মেইনলি দুটো পার্ট থাকে। একটা হচ্ছে মেথড ডিক্লারেশন, যেখানে মেইনলি মেথডের বডি সবকিছু থাকবে। আর একটা হচ্ছে মেথড কলিং, এটা মেইনলি মেইন মেথডের মধ্যেই থাকছে এখন আপাতত। মেইন মেথড থেকে আমরা কল করে আমরা বলছি, অন্য মেথড থেকে হতে পারে, অত কিছু আপনাকে আপাতত চিন্তা করতে হবে না। তো মেথডটাকে ডাক দিয়ে বলছে আমার কাজটা করে দাও, এটা হচ্ছে মেথড কলিং। তো এখন আমরা মেথড ডিক্লারেশনে আমি জাস্ট এখানে সাম করো এতটুকুই লিখে দিয়েছিলাম। এটাকে আমি আলাদা করে একটু আবার লিখি পাশে। আমার সাম করো মেথডটা ডিক্লেয়ার করা এরকমই ছিল। আমি এটা ফুলফিল পুরোটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য প্রথমে বলিনি যে ডিক্লেয়ার করার সময় শুধুমাত্র নেম আর প্যারামিটার এইভাবে দেওয়ার আগেও আপনাকে আরো কিছু লিখতে হবে। কি লিখতে হবে? আমরা একটু মেইন মেথডের দিকেও তাকাই। সো মেইন মেথডটাও আমি একটু কপি করি। মেইন মেথডটা আমি এখানে কপি করে নিয়ে আসি। সো দুটো মেথড আমি পাশাপাশি মনে করেন লিখে দেব।
কপি পেস্ট করি। এটার উপরে মনে করেন এটা আছে, আমি পাশাপাশি লিখে ফেলছি। তো এটা হচ্ছে আমার মেইন মেথড, আর এটা আমরা যেটা মানে আমরা যেটা ইউজার ডিফাইন আমরা কাজ করার জন্য যেটা করেছিলাম সেটা হচ্ছে এটা। এটা নিচে ধরেন এটা আছে, এটা নিচেও লেখা যায়। এর মেথডটাকে আমি এখানে লিখলাম। সো মেইন মেথডে দেখেন, মেইন মেথডের নামটা কোনটা, নাম কি? মেইন মেথডের নাম কিন্তু মেইন। মেইন মেথডের নাম কিন্তু আমার মেইন। তাহলে কি হচ্ছে, আমার একটা মেথড নেম লাগছে। এটা আমরা আমাদের মেথডের নাম কিন্তু সাম করো। এখন দেখেন মেথড নেমের আগেও আরো কিছু কিছু জিনিস আছে যেটা আমাকে লিখতে হয়। পাবলিক স্ট্যাটিক ভয়েড আমরা এর আগে এখন লিখেছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড বলতে আসলে কোনটার মানে কি? এতদিন পর্যন্ত কিন্তু আমরা বলেছি যে একটা ক্লাস লিখবেন, ক্লাসের ভেতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস এরকম করে কিছু একটা দিবেন। এটা হচ্ছে একটা টেমপ্লেটের মতো, আপনাকে আর অন্য কিছু বোঝা লাগবে না। এতদিন পর্যন্ত কিন্তু আমরা এটাই বলে, বাট এখন আমরা কিন্তু আস্তে আস্তে একটু জানতে পারি যে কোনটা কিওয়ার্ড এর মানে কি। এখানে কিন্তু এই যে পাবলিক একটা কিওয়ার্ড, স্ট্যাটিক একটা কিওয়ার্ড, ভয়েড একটা কিওয়ার্ড। তো প্রথমে আমরা দেখি যে আমার কিন্তু এই সাম করার আগে ওইগুলো লিখতে হবে। আমি লিখিনি আপাতত, আস্তে আস্তে লিখে লিখে বোঝাবো যে কোনটার মানে আসলে কি। তো আমার এই পুরো টাস্কটা, এই যে এতটুকু যেটা কোডটা করেছিলাম, এটা কার মধ্যে ছিল? টাস্ক 1 ক্লাসের মধ্যে ছিল, যে পাবলিক ক্লাস টাস্ক 1 এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এই পাবলিক যে কিওয়ার্ডটা মানে এখানে লিখেছি, এই জায়গাটাতে মানে এটা আসলে মেইনলি আমার অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। তো অ্যাক্সেস মডিফায়ার আসলে কি জিনিস? এই মেথডটাকে, আমার মেথডটা কি, এটা তো মেইন মেথড। আমার সাম করো হচ্ছে আরেকটা মেথড। তো সাম করার আগে আমি মনে করেন আবার সেম জিনিসটাই মনে করেন আমি লিখি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড সাম করো। সো আমার এখানকার মেথডের নেম হচ্ছে সাম করো, এটার মতোই আমি এটার সাথে মিলাই মিলাই করি, যেটার নাম হচ্ছে মেইন, এর নাম হচ্ছে সাম করো। আমার এটার মধ্যে কোনো কনফিউশন নেই। আর পাবলিকটা আসলে কি? পাবলিক হচ্ছে আমার অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। অ্যাক্সেস মডিফায়ার বলতে আমার এখানকার মেথডের নামটা কি? সাম করো। এই সাম করো মেথডকে আমি কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো? সাম করো মেথডকে আমি কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো সেটা আমার অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করে দেয়। কি বলছি? যে এই মেথডটাকে আমি কোন জায়গা থেকে কল করতে পারবো, অ্যাক্সেস করা বলতে মনে করেন কল করতে পারবো, সেটা আমার অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করে দেয়। তো এখানে আমি সাম করোকে আমি কোথা থেকে কল করেছি বলেন? এই জায়গা থেকে না, এখানে করেছি, এখানে করেছি, এখান থেকে করেছি, মানে টাস্ক 1 এর ভিতর থেকে করেছি। তো আমার যদি মনে করেন অ্যাক্সেস মডিফায়ার কিন্তু 3 রকমের আছে। মনে করেন ডিফল্ট একটা থাকে যেখানে কিছু না লিখলেও কিছু একটা ধরে নেয়, পাবলিক, প্রাইভেট, আর হচ্ছে প্রোটেক্টেড। সো আমার যখন পাবলিক থাকে তখন আসলে এই মেথডটাকে অন্য ক্লাস থেকেও আমি কল করতে পারি। এখানে আমার শুধুমাত্র একটা ক্লাস আছে টাস্ক 1, আমি অন্য ক্লাস থেকেও আমার এই সাম করো মেথডটাকে আমি কল করতে পারবো। যদি মনে করো আমার একটা টাস্ক থেকে টাস্ক 2, ও
ওখান থেকে আমি সাম করোকে কল করতে পারবো যদি আমার এক্সেস মডিফায়ারটা পাবলিক থাকে। তাহলে কি হচ্ছে, পাবলিক যদি থাকে তাহলে আমি যে কোনো ক্লাস মানে বাইরে এই যেই ক্লাসের মধ্যে সাম করোটা আছে তার বাইরে থেকেও আমি একে কল করতে পারবো যদি পাবলিক থাকে। যদি প্রাইভেট থাকে, তাহলে যেই ক্লাসের মধ্যে সাম করোটা আছে, যে এই মেথডটা আছে, শুধু ওই ক্লাসের মধ্য থেকে আমি কল করতে পারবো। আর প্রোটেক্টেডের ব্যাপার আপাতত আপনাদের জানা দরকার নেই, এটা 111 গিয়ে আপনারা মেনলি এগুলো ডিটেইল আপনারা জানবেন। তাহলে পাবলিক কি হচ্ছে, যে কোনো জায়গা থেকে যে অন্য ক্লাস থেকে আমি একে কল করতে পারবো। প্রাইভেট যেই ক্লাসের মধ্যে সাম করো আছে, কোন ক্লাসের মধ্যে আছে, টাস্ক 1 এই ক্লাসের মধ্যে আছে। সো টাস্ক 1 এর ভেতরে কিন্তু মেইন মেথড, সো টাস্ক 1 এর ভেতর থেকে আমি টাস্ক 1 এর যে কোনো জায়গা থেকে আমি সাম করোকে কল করতে পারবো। এটা হচ্ছে প্রাইভেট। সো অ্যাক্সেস মডিফায়ারটা আসলে কি করছে আমরা এখানে একটু দেখি। এখানে কি দেওয়া আছে? না, এখানে ওইভাবে দেওয়া নেই। তো এটা এতটুকু মনে রাখবেন যে আমি কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো, এটা আসলে ডিফাইন করছে আমার অ্যাক্সেস মডিফায়ারটা। তারপরে কিওয়ার্ড যেটা, সেটা আসছে স্ট্যাটিক। স্ট্যাটিক কিওয়ার্ডটার অর্থ কি সেটা জানার আগে আমরা একটা জিনিস একটু দেখে আসি। যে আচ্ছা, এর আগে মনে করেন আমরা মানে স্ক্যানার কিন্তু ইম্পোর্ট করেছিলাম, তাই না? ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এটা আমরা ক্লাসের বাইরে লিখতাম, মানে এটা আমরা আমার ক্লাসের বাইরে এখানে লিখতাম, জায়গাতে লিখতাম। লিখার পর আমরা কি ডিরেক্টলি এসসি ইকুয়াল নেক্সট ইন্ট লিখতাম? এটা কিন্তু করতাম না। প্রথমে আমরা এই জায়গাটাতে আসলে কি করতাম, স্ক্যানার এসসি ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এই কাজটা করতাম না? মনে আছে? আমরা কিন্তু এই যে ইনপুট নেওয়ার সময় সবসময় এটা করি, এই লাইনটা। এই লাইনের পর তখন আমরা পরে কি করব, ইনপুট নেওয়ার জন্য আমরা কি লিখতাম, যে ধরেন ইন্ট পি ইকুয়াল এসসি ডট নেক্সট ইন্ট। এসসিটা এখানে কি কেউ বলতে পারবেন? এসসিটা কেন আমরা এখানে লিখেছি, এই যে স্ক্যানার এসসি ইকুয়াল নিউ স্ক্যানার, এই লাইনটা কি কি করে আসলে, মিনিংটা কি কি বলতাম, এসসিটা আসলে কি, কারো মনে আছে এটা? এটা কি আমার স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতাম না? স্ক্যানার এসসি ইকুয়াল নিউ স্ক্যানার, আমরা অবজেক্ট নিয়ে মানে অত ক্লিয়ার হয়তো বা না, আর হালকা পাতলা শুনছি যে মানে অবজেক্ট বলতে আমার একটা লোকেশন বোঝায়। তো আমরা এখানে কি করতাম, স্ক্যানার ক্লাসের একটা কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি। পরে ওই অবজেক্ট ডট দিয়ে আমি একটা মেথড কল করতাম। আমরা যখন যে স্ট্রিং এর পড়েছিলাম, স্ট্রিং কিভাবে লিখে স্ট্রিং এর মেথড গুলো কল কিভাবে হচ্ছে বা কি, তখন কিন্তু হালকা পাতলা এতটুকু আমরা শিখেছিলাম যে একটা ক্লাসের মধ্যে থাকে হচ্ছে ভ্যারিয়েবল আর মেথড, ওই ক্লাসের কোনো মেথডকে কল করার জন্য আমাকে কি করতে হয়, ওর অবজেক্টটা ডট দিয়ে ওর মেথডটা লিখতে হয়। এটা কিন্তু যখন যদি আপনারা স্ট্রিং এর ক্লাসটা যদি একটু মনে থাকে তাহলে এটা আমরা করেছি, কিন্তু যে স্ক্যানারে এসসি হচ্ছে একটা অবজেক্ট, ডট দিয়ে আমি ওই ক্লাসের একটা মেথড কল করতাম। এখন সাম করো, এটাও তো আমার একটা মেথড, বাট একে তো আমি ডিরেক্টলি সামথিং ডট সাম করো দিয়ে আমি কিন্তু কল করছি না, আমার এই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগছে না এই সাম করার জন্য। সেটার কারণ হচ্ছে স্ট্যাটিক আমরা এখানে লিখেছি। স্ট্যাটিক যখন আমরা লিখব তখন ইট ক্যান বি কল্ড উইথাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। তো যখন আমরা একটা স্ট্যাটিক লিখব সেটা মেইনলি একটা ক্লাসের, মানে ওই মেথড যেটা লিখি সেটা একটা ক্লাসের পার্ট হয়ে যায়, এবং এই মেথডটাকে কল করার জন্য আমাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। সো স্ট্যাটিক লিখেছি, আপাতত এটা মনে রাখতে পারেন
যে স্ট্যাটিক যেহেতু লিখেছি সেজন্য আমি যখন কল করছি আমাকে এই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করে আমাকে কল করা লাগছে না। স্ট্যাটিক থাকলে আমাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, ডিরেক্টলি আমি মেথডটাকে কল করতে পারি। এটা একটা পার্ট। আরেকটা জিনিস যে উই ক্যান কল এ স্ট্যাটিক মেথড ফ্রম ইনসাইড এনি আদার স্ট্যাটিক মেথড। তার মানে আমার সাম করা একটা স্ট্যাটিক মেথড, মেইন যেটা সেটাও কিন্তু একটা স্ট্যাটিক মেথড। একটা স্ট্যাটিক মেথডের মধ্য থেকে আমি আরেকটা স্ট্যাটিক মেথডকে কল করতে পারি। দেখেন আমার মেইন মেথডটা একটা স্ট্যাটিক মেথড, ওর ভেতর থেকে কিন্তু আমি সাম করোকে কল করেছি, কারণ সাম করো একটা স্ট্যাটিক মেথড এবং মেইনও একটা স্ট্যাটিক মেথড। মেইনের ভেতর থেকে আমি সাম করোকে কল করতে পেরেছি কারণ মেইন মেথডও একটা স্ট্যাটিক মেথড। তো আমরা স্ট্যাটিক মেথড কিভাবে কল করতে পারবো, যদি ওইটা মানে আরেকটা স্ট্যাটিক মেথডের ভেতর থেকে আমি মেইনলি কল করতে পারবো। স্ট্যাটিক নিয়ে এর বেশি আসলে আপাতত আপনাদের জানার কোনো দরকার নাই, বাকিটা 111 জানবেন, এর বেশি জানা দরকার নেই আপাতত। তাহলে কি হচ্ছে, আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি যাতে আমার মনে করেন কোনো অবজেক্ট ক্রিয়েট করতে না হয়। এই যে এটাকে কল করার সময় যে সামথিং ডট সাম করো এভাবে যাতে কল করতে না হয়। স্ট্যাটিক মেথডকে আমি যেহেতু কল করছি আরেকটা স্ট্যাটিক মেথডের ভেতর থেকে, এই যে মেইন মেথডের ভেতর থেকে আমি সাম করোকে কল করতে পারছি। স্ট্যাটিক নিয়ে কোনো কনফিউশন? নো মিস। দেখেন আমাদের কিভাবে দেওয়া হয়েছে যে প্রথমে থাকবে এক্সেস মডিফায়ার, যে সেটা কোনটা, ওই যে আমি বললাম যেটা পাবলিক লেখা ছিল সেটা, তারপর স্ট্যাটিক আমরা দিবই। তারপরে একটা পার্ট দেখেন, আচ্ছা এটা পার্টের পরে দেখেন মেথড নেম থাকবে, প্যারামিটারগুলো কমা কমা দিয়ে থাকবে। এই জায়গায় একটা জিনিস লেখা আছে রিটার্ন টাইপ। এখন এই জায়গায় একটু দেখেন এখানে রিটার্ন টাইপ কি দেওয়া আছে, এখানে আমার রিটার্ন টাইপ দেওয়া আছে ভয়েড। রিটার্ন বলতে আসলে কি বোঝায়, যখন দেখেন আমি এই মেথডের এই জায়গাটাতে ছিলাম, যে সাম করার মধ্যে 5 7 দিল, 5 7 ও যোগ করলো এবং সাম করে মেথডের ভেতরেই ও সামটাকে প্রিন্ট করে দিল। প্রিন্ট করে দিয়ে ও কোথায় যাচ্ছিল, যেখানে ওকে কল করা হয়েছিল সেখানে জাস্ট ব্যাক করলো, তাই না? এই যে এই লাইনটাতে লাইন নাম্বার 3 তে ব্যাক করলো। ও কি কোনো ভ্যালু নিয়ে ব্যাক করেছে, যে আমাকে ও কোনো ভ্যালুর সাথে করে নিয়ে কি ব্যাক করেছিল, নাকি খালি হাতে মানে কোনো কিছু না নিয়ে ব্যাক করেছে, কেউ বলতে পারবেন? ও 12টা কিন্তু প্রিন্ট করে দিল, ও কিন্তু 12টা নিয়ে এখানে কিন্তু চলে আসেনি, 12টাকে জাস্ট প্রিন্ট করে দিয়ে ওখানে ছেড়ে চলে এসেছে। তো এই যে আমরা কি করতে পারি, কোনো কোনো সময় আমরা মনে করেন এখানে প্রিন্ট করেও দিতে পারি, আবার অনেক সময় কোনো ভ্যালুকে নিয়ে আমি এখানে যেখান থেকে কল করেছিল সেখানেও চলে আসতে পারি। এখানে আমি কোনো ভ্যালুকে নিয়ে আসিনি, তো যখন মনে করেন আমি কোনো কিছু রিটার্ন করব না বা কোনো ভ্যালু নিয়ে যেখানে কল হয়েছিল সেখানে ব্যাক করব না, তখন মেইনলি আমার রিটার্ন টাইপ হবে ভয়েড। তো রিটার্ন টাইপ ভয়েড মানে রিটার্ন করব না। এখানে কোনো কিছু রিটার্ন করেছি যে আমি সামের ভ্যালুটাকে নিয়ে আমি যেখানে কল করেছিল সেখানে ব্যাক করেছি, সেটা কিন্তু না, আমি সামটাকে এখানে প্রিন্ট করে দিয়ে এসেছি। যেহেতু আমি কোনো ভ্যালু নিয়ে ব্যাক করিনি সেজন্য আমার এখানকার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আমার মনে করেন আমি কোনো ভ্যালু নিয়েও ব্যাক করতে পারতাম, আমার এইরকমও আসলে মেথড থাকে যেগুলোর আসলে কোনো ভ্যালু রিটার্ন করে। তো তখন এখানে ভয়েডের জায়গায় যেই ডেটা টাইপের ভ্যালু নিয়ে আমি ব্যাক করতাম সেটা এখানে লিখতে হতো। কি কি ডেটা টাইপের ভ্যালু রিটার্ন করতে পারতাম, মনে করেন এখানে ইন্ট ডাবল যেটাই হোক না কেন, আমি সেটা মনে করেন ইন্টিজার টাইপের ডেটা নিয়ে যদি রিটার্ন করতাম তাহলে ইন্ট, ডাবল নিলে হচ্ছে ডাবল। এই জায়গাটাতে মেইনলি আমার রিটার্ন টাইপটা থাকে। ভয়েড কেন, কারণ আমি এই মেথডের ভেতরে আমি প্রিন্ট করে দিয়েছি, কোনো ভ্যালু নিয়ে আমি ব্যাক করিনি।
এখন আমরা দেখি যে রিটার্ন টাইপ যদি ভয়েড না হয় তাহলে কি রকম হতে পারে। ভয়েড ছিল বলে আমরা ওই মেথডের ভেতর থেকেই প্রিন্ট করে দিয়েছি। এখন ধরেন ভয়েড না, তখন আমরা কি করব, এটাই আমি কেটে কেটে ঠিক করি। স্ক্যানার ব্লক কেটে দিই, এটা দরকার নেই আপাতত। ঠিক আছে, এখন মনে করেন আমি এই যে এই জায়গাটার মধ্যে সামকে কি করছিলাম, সাম করছিলাম একটা ভ্যারিয়েবলের মধ্যে, এখানের মধ্যে আমি প্রিন্ট করে দিচ্ছিলাম, যে সামের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছিলাম। এখন আমি প্রিন্ট করব না, আমি এখন কি করব, সামের ভ্যালুটা রিটার্ন করে দিব, রিটার্ন সাম। সো আমার এই মেথডের ভিতরে কিন্তু কোনো লাইন প্রিন্ট হচ্ছে না। আর এই রিটার্ন যেটা, সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। ও কি করে, রিটার্ন কিওয়ার্ডের পর যখনই কোনো একটা ভ্যালু থাকে ওই ভ্যালুটা নিয়ে ব্যাক করে কোথায়, যেখান থেকে ওকে কল করা হয়েছিল। সো ও কিন্তু সাম নিয়ে ব্যাক করছে। সামের ডেটা টাইপ কি, ইন্টিজার, একটা ইন্টিজার টাইপের ডেটা নিয়েও ব্যাক করছে। সেজন্য এখন কিন্তু আমার এখানে আর ভয়েড থাকা যাবে না। এখন কি থাকতে হবে এখানে, এডিট করা যাবে। সো এখন আমার রিটার্ন টাইপটা কি দিতে হবে, এখন আমার রিটার্ন টাইপটা দিতে হবে ইন্ট। কারণ আমি একটা ভ্যালু রিটার্ন করছি, কোন ভ্যালুটা, সামটাকে। এখন কি হবে দেখেন, যখনই আমার রিটার্ন কিওয়ার্ডটা থাকবে তার পাশাপাশি মনে করেন একটা ভ্যালু থাকে, ও কি করবে, এই ভ্যালুটা নিয়ে যেখান থেকে ওকে কল করা হয়েছিল সেখানে ব্যাক করবে। সামের ভ্যালু প্রথমে কত, 5 আর 7 হচ্ছে 12, যোগ করলো, বলছে রিটার্ন সাম, সাম মানে 12। সো 12 নিয়ে এই জায়গাটাতে রিটার্ন করবে। কোন জায়গায়, এখানে। আমার কিন্তু 12 এখন প্রিন্ট হয়নি, ও এই জায়গাটাতে আসলো যেখান থেকে ওকে কল করা হয়েছিল। সো এই জায়গায় যখন আসলো, ও কি করবে, যেখান থেকে ওকে কল করা হয়েছিল বলতে এতটুকু, এতটুকু জায়গার উপর, এতটুকু জায়গার উপর যেটা ভ্যালু নিয়ে রিটার্ন করছে সেটা মেনলি বসাই দিবে। সো এতটুকু জায়গায় কি ছিল, সাম করো কল হচ্ছিল, সো এতটুকু জায়গায় এখন বসে যাবে কত, 12 বসে যাবে। মনে করেন 12 বসে গেল, হচ্ছে যেখানে আমি লেখা হয়েছিল সেটা ওভাররাইট হয়ে যায়। এখন 12 বসে গেলে তো আমার কোনো কিছু হয় না, আমি তো এমনি 12 লিখতে পারবো না। এখন মনে করেন আমি এই জিনিসটা কোনো এভাবে যদি কল করতাম যে ইন্ট s ইকুয়াল সাম করো, আর এখানে হচ্ছে a b, এভাবে যদি কল করতাম তখন কি হতো, আমি কি বলছিলাম, সাম ভ্যালুটা নিয়ে ও কোথায় রিটার্ন করবে, যেখান থেকে ওকে কল করা হয়েছিল। তো কোথা থেকে ওকে কল করা হয়েছিল, মেইনলি এতটুকু পোর্শন থেকে না, এতটুকু পোর্শন থেকে কিন্তু কল, মেথড কলিংটা কিন্তু এখান থেকে হয়েছিল। এখন 12টা গিয়ে কোথায় বসবে, 12টা গিয়ে বসবে মেইনলি এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটার মধ্যে কত বসছে, 12। লেফট সাইডে কি আছে, ইন্ট s ইকুয়াল 12 হয়ে গেল। এর পরের লাইনে ধরে আমি প্রিন্ট করে দিতে পারবো s। এসটাকে আমি এখানে প্রিন্ট করে দিতে পারবো। মনে করেন আমার মনে করেন যদি প্রিন্ট করে দিয়েই মানে চলে যেত তাহলে আমি এখানে প্রিন্ট করতাম, বাট আমার যদি মনে করেন এই ভ্যালুটা নিয়ে আরো কোনো কাজ আছে, ওর সাথে আমি কোনো কিছু করে এখানে আমি কোনো কাজ করবো মেইন মেথডে, তখন কিন্তু আমাকে এই ভ্যালুটা আসলে রিটার্ন করা লাগে।
সো রিটার্ন হয়ে কোথায় বসবে, যেই জায়গাটা থেকে ওকে কল করা হয়েছিল সেই জায়গার মধ্যে। যেহেতু লেফট সাইডে ইন্ট এস আছে, সো 12টা মেইনলি এস ভ্যারিয়েবলের মধ্যে বসে যাবে এবং তারপরের লাইনে আমি এসটা প্রিন্ট করে দিচ্ছি। তো আমার 12টা প্রিন্ট হবে। তো আমাদের যখন কোনো কিছু রিটার্ন করি, ওই ভ্যালুটাকে ক্যাচ করার জন্য বা ধরার জন্য, হোল্ড করার জন্য আমাকে এভাবে লিখতে হয় যে ইন্ট এস ইকুয়াল দিয়ে যদি আমি মেথড কল করি, মানে একটা ভ্যারিয়েবল দিয়ে, তাহলে ও আমাকে এই সাইড থেকে তো বসাই দিচ্ছে আর ভ্যারিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা বসে যাচ্ছে। তারপরে ভ্যারিয়েবল যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমার এখানে এভাবে করা যায়। এটা একভাবে করা যায় যে এভাবে করলাম। আরেকভাবে করা যায়, দেখেন আমি এখানে লিখছি, আমি কি বলছি এই সামটা গিয়ে কোথায় ওভাররাইট হচ্ছে, যেখান থেকে কল হচ্ছে সেখানে। এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল স্টোর না করে মেথড কলিংটাই যদি আমি এভাবে প্রিন্টের ভেতর ঢুকাই দেই, তাহলে কি হচ্ছে দেখেন। তো আমি প্রিন্টের ভেতর কি দিয়েছি, সাম করোটা দিয়েছি। এটা একটা আমার মেথড কলিং হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে, এখানে প্রিন্ট হলো মনে করেন এস, সি এর ভ্যালু 3, ডি এর ভ্যালু 4, 3 আর 4, আর সাম করার মধ্যে সি এর মধ্যে বসছে 3, ডি এর মধ্যে 4। প্রিন্টের মধ্যে মানে মেথড একটা কলিং হচ্ছে, যখনই আমরা মেথড কলিং হবে আমার কোনো পার্ট থেকে, সাথে সাথে আমি মেথড কলিং এ চলে যাব। গিয়েও সিডি যোগ করলো কত, 4 3 7 করে বলছে রিটার্ন 7। এই 7টা এখন ও কোথায় যাবে, যেখান থেকে ওকে লাস্ট বার কল করা হয়েছিল, মানে এই জায়গায় গিয়ে আমার 7টা বসবে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে 7 বসছে না, তাহলে আমার 7 কি এখন প্রিন্ট হবে না, আমার কিন্তু এখন 7 প্রিন্ট হবে। তো এটাই আসলে রিটার্ন টাইপ। আমি যদি মনে করেন রিটার্ন এই সামটা যদি মনে করেন ডাবল হতো, আমি তারপর যদি সাম প্রিন্ট করতাম, আমার এখানকার রিটার্ন টাইপটা কিন্তু ডাবল দিতে হতো। এটা এভাবেই আসলে রিটার্ন করলে আমাকে এভাবে ভ্যালুটা ক্যাচ করতে হয় কোথাও, হয় কোনো ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে মেথডটা কল করতে হয়, না হলে প্রিন্টের ভেতরে আমার মেথডটা কল করতে হয় যদি আমরা রিটার্ন কোনো কিছু করি। কোনো কনফিউশন আছে? আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করছি।